আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়বো আমাদের এসএসসি বায়োলজি চ্যাপ্টার 4। তো এই চ্যাপ্টার 4 নিয়ে আমরা অনেকেই অনেক সময় অনেক বেশি ঝামেলা থাকি। তো ঝামেলার কারণ কি, এগুলোর মধ্যে সব বিক্রিয়া আছে, এই বিক্রিয়ার কোনো মিল নাই, হঠাৎ করে একটা বিক্রিয়া দেওয়া, তো এই বিক্রিয়া নিয়ে আমরা ঝামেলায় পড়েছি। তো এই বিক্রিয়া সম্পর্কে আজকে জানবো আর পুরো চ্যাপ্টারটা আজকে বুঝে ফেলবো। চ্যাপ্টারের যেসব বেসিক কনসেপ্ট আছে আর যেগুলো জানতে পারলে আমরা সিকিউ সলভে একদম খুব সহজে একদম মাখনের মতো সিকিউ দিয়ে ফেলতে পারবো, সেই সব সম্পর্কে আমরা জানবো আজকে। তো জীবনী শক্তি অধ্যায় সম্পর্কে জানার আগে একটা বেসিক একটা ধারণা নিতে হবে জীবনী শক্তি নিয়ে। তো দেখো, আমরা সারাদিন লাফায় বেড়াই, আমরা দৌড়াদৌড়ি করি, আমি কথা বলতেছি, আমার শক্তি লাগবে না বলো? এখন শক্তি লাগবে, এখন এই শক্তি পাবো কোথায়? আমি এই শক্তি পাই কীভাবে, এই জিনিসটা নিয়ে আমাদের এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, তো এই শক্তি কোথা থেকে আসতেছে, এই শক্তি আসার পরে আমরা এই শক্তিটাকে কীভাবে কাজে লাগাই, এইসব নিয়ে আমরা কথা বলছি অধ্যায়ে। তো এই যে জীবনী শক্তি অধ্যায়, এই অধ্যায়ে বলা হয়েছে যে জীবনী শক্তি কাকে বলে। জীবনী শক্তি বলে হলো তাকেই যে আমাদের জৈব রাসায়নিক যেসব জৈব অণু আছে, এদের বন্ধন বিচ্ছিন্ন করার মাধ্যমে যেসব শক্তি ত্যাগ হয়, ওগুলি হলো আমাদের জীবনী শক্তি। তো এই জৈব অণু, এদের বন্ধন বিচ্ছিন্ন করা, বন্ধন ভাঙা, এর মধ্যে আমি শক্তি পাই, এইসব জিনিসগুলো কি, এগুলো তো আমরা বুঝতেছি না, তাই না? তো এটুকু বুঝে রাখো যে আমাদের শরীরের মধ্যে অনেক অণু আছে। আমাদের হিউম্যান দেহে অথবা জীব দেহে যেসব অণু আছে, এগুলোকে আমরা কী বলবো? জৈব অণু। তো এই জৈব অণুর বন্ধন থাকে, এরা মানে একে অপরের সাথে আটকে থাকে। হ্যাঁ, তো এরা আটকে থাকার কারণে একটা বন্ধন তৈরি করে, এটাকে আমরা কী বলবো? জৈব অণুর রাসায়নিক বন্ধন। তো জৈব অণুর যে বন্ধন আছে, এটাকে আমরা যখন ভেঙে ফেলবো, তখন ভেঙে ফেললে কী হবে? শক্তি নির্গত হবে। কেন হবে, কী হবে, এগুলো সামনে বুঝাই দিব আপনাদেরকে। তো দেখেন, তো আমরা কী হবে, এখানে জৈব অণুর বন্ধন ভাঙবে। তো এসব সঙ্গে বলা আছে এখানে কীভাবে শক্তি পাচ্ছি, আমরা কী কী করতেছি। আমরা ধরো দিনের প্রত্যেকটা যেসব কাজ করি, ওগুলোর মধ্যে আমাদের শক্তি লাগে, এই শক্তি পাই আমরা জৈব অণুর বন্ধন ভাঙার মাধ্যমে। তারপরে বলা আছে প্রথম আমাদের বইয়ের প্রথম 4.1 লেখা আছে জীবনী শক্তি ও এটিপি এর ভূমিকা। এখন এটিপি জিনিসটা কি? হ্যাঁ, তো এটিপি জিনিসটা হচ্ছে একটা জৈব মুদ্রা। জৈব মুদ্রা কি এটাও জানি না, তো জানি সামনে। হ্যাঁ, তো দেখো, তো এটিপি সম্পর্কে জানার আগে আমরা একটা জিনিস সম্পর্কে জানবো, সেটা হচ্ছে আমাদের ডিএনএ সম্পর্কে। ঠিক আছে? তো ডিএনএতে কিছু গাঠনিক উপাদান থাকে। তো এদের মধ্যে নাইট্রোজেন বেস থাকে, অ্যাডেনিন এর মধ্যে অন্যতম। ঠিক আছে? তো থায়ামিন থাকে, তো এগুলোর মধ্যে অ্যাডেনিন হলো অন্যতম। তো অ্যাডেনিন এই জিনিসটা সাথে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার অনুযুক্ত হয়। দেখো, তোমাদেরকে আমি দেখাই, আমি 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার অণু যখন যুক্ত হয়, তখন কি তৈরি করে ভাইয়া জানো? তখন এই 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার অনুযুক্ত হবে, তখন তৈরি করব হলো আমাদের অ্যাডিনোসিন। দেখো, আচ্ছা, তোমাদেরকে আগে আমি দেখাই নি আমাদের রাইবোজ সুগার অণুটাকে। দেখো, আমাদের রাইবোজ সুগার অণু 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার অণু হলো এটা। দেখো, এখানে 5টা কার্বন বিদ্যমান না, তাই এটাকে বলবো 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার অণু। তো আসলে কি হয় এই জিনিসটা, এটা আমরা 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার অণু হিসেবে দেখাই, কারণ 5টা কোণ আছে না, 5টা কোণের সাথে 5টা কার্বন যুক্ত হয়ে যায়। তো 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার অণুর সাথে এ দ্বারা বুঝেছি আমরা অ্যাডেনিন, যেটা একটা নাইট্রোজেন গঠিত বেজ বা নাইট্রোজেনের ক্ষার। তো এই নাইট্রোজেন গঠিত বেজের সাথে অ্যাডেনিন যুক্ত হলে কি তৈরি করবে জানো? তৈরি করবে হচ্ছে আমাদের অ্যাডিনোসিন। তো মনে রাখবা, অ্যাডেনিন হলো আমরা 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগারের সাথে যুক্ত করি, আর অ্যাডিনোসিন যুক্ত করি। অ্যাডিনোসিন তৈরি হয় হলো 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগারের সাথে অ্যাডিনিন যুক্ত হলে। বুঝছো? তো এই অ্যাডিনোসিনের সাথে যখন তুমি একটা পিআই বা অজৈব ফসফেট গ্রুপ অথবা ফসফরিক অ্যাসিডের গ্রুপ যুক্ত করবা, তখন এএমপি তৈরি হবে। যখন ফসফেট গ্রুপ অথবা অজৈব ফসফেট দুইটা যুক্ত করবা, তখন কি তৈরি হবে? এডিপি, অর্থাৎ ডাইফসফেট, অ্যাডিনোসিন ডাইফসফেট। 3টা যুক্ত করলে অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরি হবে। ঠিক আছে? এখন ভাইয়া প্রশ্ন হচ্ছে যে এগুলো যুক্ত করব কেন, যুক্ত হবে কেন? দেখো, আমরা খাবার গ্রহণ করি না প্রতিদিন, এই খাদ্য গ্রহণ করার কারণে আমাদের শরীরের মধ্যে শক্তি যায়। খাবারই তো এক প্রকারের শক্তি না? তো এই শক্তিগুলো যাওয়ার পরে শক্তিটা কী হয়, কীভাবে সঞ্চয় হয়? এদের মাধ্যমে সঞ্চয় হয়। তো দেখো, এখন এখানে লেখা আছে, দেখবা যে পিআই লেখা আছে, তোমাদের বইও পিআই লেখা আছে। পিআই মানে কি? ফসফেট ইনঅর্গানিক। ইনঅর্গানিক মানে কি? অজৈব। আর পি মানে ফসফেট। এই জিনিসটা এখানে লেখা আছে। তো একটা 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার অণুর সাথে একটা অ্যাডেনিন যুক্ত হয়ে অ্যাডিনোসিন তৈরি করে, অ্যাডিনোসিনের সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে কি তৈরি করে? এএমপি বা অ্যাডিনোসিন মোনোফসফেট। একটা কথা মনে রাখবা যে বায়োলজির ক্ষেত্রে মনো দ্বারা 1 বোঝায়
ডাই দ্বারা 2 বোঝায়, ট্রাই দ্বারা 3 বোঝায়, ঠিক আছে। তো এখানে অ্যাডিনোসিন মোনোফসফেট দ্বারা কি বোঝাবে? স্বাভাবিকভাবে অ্যাডিনোসিন মোনোফসফেট দ্বারা একটা ফসফেট যুক্ত হয়েছে বোঝাচ্ছে এখানে। অ্যাডিনোসিন আর মোনোফসফেট মানে একটা ফসফেট, অ্যাডিনোসিন ডাইফসফেট মানে 2টা ফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট মানে 3টা ফসফেট, বুঝতে পারছো? তো এখানে এটাই বুঝাইছে। এখন দেখো একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা তোমার কাজে লাগবে, সেটা হচ্ছে ফসফোরাইলেশন অ্যান্ড ডিফসফোরাইলেশন, ঠিক আছে। দেখো আমি এডিপির সাথে, এডিপিতে কয়টা ফসফেট আছে? দেখো কয়টা ফসফেট আছে, 2টা আছে না? এই 2টার সাথে একটা ফসফেট আমি যুক্ত করব, তাহলে 3টা হয়ে যাবে। এই যুক্ত যে করলাম এটাকে বলবো কি? ফসফোরাইলেশন, ঠিক আছে। এখন এই ফসফোরাইলেশনে কি হয়? একটা যখন যুক্ত করবো তখন আমাদেরকে শক্তি দেওয়া লাগবে, এটা হলো শক্তি প্রয়োগ করার একটা বিক্রিয়া। আর যখন তুমি এটিপি মানে 3টা ফসফেট আছে একটা ভেঙে ফেলবা, দেখবা কি তোমাদের বইয়ে লেখা আছে যে ফসফেট গ্রুপের অর্থাৎ ফসফেটের প্রান্তীয় যে অণু আছে, অর্থাৎ এটিপি এর প্রান্তীয় ফসফেট অণুটাকে ভেঙে ফেলে যে শক্তি নির্গত হয় সেটা আমরা কাজে লাগাই। এটিপি এর প্রান্তীয় ফসফেট অণু মানে কি? দেখো এটিপি এর একদম প্রান্তে যায় ফসফেট লাগে আসে না এভাবে করে, এটা যখন ভেঙে ফেলবা আমরা, এই দেখো বন্ধনটা কিন্তু সুতার মতো না, এটা যখন তুমি ভেঙে ফেলবা তখন তুমি কি পাবা? এডিপি পেয়ে যাবে, আর ফসফেটটা আলাদা হয়ে যাবে। যখন এটা আলাদা হবে তখন 7.3 কিলো জুল শক্তি বের হবে, বা 30.55 কিলো ক্যালোরি শক্তি বের হবে, বুঝতে পারছো? তো আবার বলি, ফসফোরাইলেশন হচ্ছে এডিপি এর সাথে একটা ফসফেট যুক্ত করবা, এটাকে বলবো আমরা ফসফোরাইলেশন। আর এটিপির থেকে একটা ফসফেট ভেঙে বের করে দিব, সেটাকে বলবো কি? ডিফসফোরাইলেশন, বুঝতে পারছো? ফসফোরাইলেশনে যুক্ত করে, ডিফসফোরাইলেশনে বের করে ফেলে। আর এটিপিকে আমরা কি বলবো? বায়োলজিক্যাল কয়েন। দেখবা কি আমাদের ক্ষতে প্রশ্ন এটা আসবেই যে এটিপিকে বায়োলজিক্যাল কয়েন কেন বলে? এটিপিকে বায়োলজিক্যাল কয়েন বলে এর জন্যই, কারণ কি এটিপি আমাদের প্রয়োজন অনুসারে শক্তির জমা রাখে আর শক্তি ছেড়ে দেয়। দেখো এটিপি এর সাথে একটা ফসফেট গ্রুপ যুক্ত হয়, কেন যুক্ত হয়? আমরা যখন খাবার খাবো তখন আমাদের শক্তিটা কোথায় যাবে? শক্তিটা এর সাথে যুক্ত হয়ে যাবে, যুক্ত হয়ে কি তৈরি করবে? এটিপি তৈরি করবে, তাহলে এটা সঞ্চয় করছে। আর যখন শক্তি লাগবে আমাদের তখন কি করবে? এটিপি একটা ভেঙে ফেলবে, ভেঙে ফেলে এডিপিতে পরিণত হবে আর আমাদের 7.3 কিলোজুল শক্তি দিয়ে যাবে। তো এটাই হচ্ছে মুদ্রার কাজ। দেখো আমরা কি করি, আমাদের যখন টাকা লাগে না আমরা কয়েনগুলোকে কি করি? আমরা ব্যাংকে রেখে দিই না? আবার যখন টাকা লাগে তখন আমরা ব্যাংক থেকে বের করে নিই না? এই জিনিসটা হলো আমাদের এটিপির কাজ। এই জন্য এটা কি বলবো? এটিপিকে বলবো বায়োলজিক্যাল কয়েন, বুঝতে পারছো? তো এটুকু আমরা জানতে পারলাম। আমরা কি জানলাম? ফসফোরাইলেশন, ডিফসফোরাইলেশন, এটিপিকে কেন বায়োলজিক্যাল কয়েন বলে, বুঝতে পারছো? তারপরে আমরা যাব সালোক সংশ্লেষণে। এই জিনিসটা নিয়ে আমরা অনেকে ঝামেলা থাকি। সালোক সংশ্লেষণ ঝামেলা এই জিনিসে না, এই বিক্রিয়া একটা আছে, এই বিক্রিয়া তো ঝামেলায় পাবা না। ঝামেলায় পড়বা তুমি আমাদের আলোক নির্ভর পর্যায়ে, আলোক নিরপেক্ষ পর্যায়ের দিকে যায়। তো আমরা সালোক সংশ্লেষণ প্রথম দিকে শুরু করি। দেখো তো সালোক সংশ্লেষণ সম্পর্কে আমরা ছোটোকাল থেকে পড়ে আসতেছি। তো ছোটোকাল থেকে পড়ার মাধ্যমে জানতে পারছি যে উদ্ভিদ যে প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে সেটাই সালোক সংশ্লেষণ। তো এই জিনিসটা দিলে তো এখন আমাদের 9-10 থাকলে নাম্বার দিবে না। তো আমরা সালোক সংশ্লেষণ বিক্রিয়াটাকে দেখে নিই, ছবিটা দেখো। সালোক সংশ্লেষণ বিক্রিয়া কি হয়? 6 অণু কার্বন ডাই অক্সাইড, 12 অণু H2O, ক্লোরোফিল আর সূর্যের আলোর উপস্থিতিতে C6H12O6 বা কি তৈরি করে হচ্ছে গ্লুকোজ, এটাকে বলে গ্লুকোজ, ঠিক আছে। আর 6 অণু পানি, 6 অণু অক্সিজেন তৈরি করবে, ঠিক আছে। তো কি করবে সালোক সংশ্লেষণে? 6 অণু কার্বন ডাই অক্সাইড, 12 অণু পানি, ক্লোরোফিল আর সূর্যের আলোর উপস্থিতিতে গ্লুকোজ, পানি, 6 অণু পানি, 6 অণু অক্সিজেন তৈরি করবে। তো আমরা কি লিখতে পারি যদি বিক্রিয়া দেয়? দেখো যদি তুমি একদম মনে না রাখতে পারো, যদি মনে হয় যে না ভাই আমি মনে রাখতে পারবো না কোনো কিছু, তুমি কি লিখবা যে উদ্ভিদ যে প্রক্রিয়ায় তার খাদ্য তৈরি করে বা গ্লুকোজ তৈরি করে তাকে আমরা সালোক সংশ্লেষণ বলি। এটা হলো একদম বেসিক, দিলে নাম্বার দিতেও পারে স্যার, না দিতে পারে। তুমি আরেকটু যদি অ্যাডভান্স করতে চাও তুমি কি লিখবা? যে উদ্ভিদ পানি আর কার্বন ডাই অক্সিজেনের সাহায্যে যে প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে সেটাকে বলে সালোক সংশ্লেষণ। এটা তুমি একটু অ্যাডভান্স লিখলা, হ্যাঁ, কিন্তু এটা আমাদের এসএসসি লেভেলে যায় এই জিনিসটা লিখে নাম্বার পাবা এটা আশা করা একদম বাচ্চামো। তো তুমি লিখতে পারো একদম আদর্শ যেই ডেফিনিশনটা হবে সেটা হবে কি? আদর্শ ডেফিনিশন হবে উদ্ভিদ যেই প্রক্রিয়ায় পানি, কার্বন ডাই অক্সাইডের সাহায্যে, ক্লোরোফিল এবং সূর্যের আলোর উপস্থিতিতে গ্লুকোজ, পানি এবং অক্সিজেন তৈরি করে সেটাকে সালোক সংশ্লেষণ বলে।
ঠিক আছে, এইটা লিখলে তুমি একদম একে এক পেয়ে যাবা। আর দুয়ে দুই কীভাবে পাবা? যদি তোমাকে দুয়ে প্রশ্ন করে যে সালোক সংশ্লেষণ বিক্রিয়া কাকে বলে, ব্যাখ্যা করো, তখন তুমি কি লিখবা? তুমি এই জিনিসটাই লিখবা যে যে প্রক্রিয়ায় উদ্ভিদ পানি, কার্বন ডাই অক্সাইড এর সাহায্যে ক্লোরোফিল এবং সূর্যের আলোর উপস্থিতিতে গ্লুকোজ, পানি আর অক্সিজেন তৈরি করে, সেটাকে সালোক সংশ্লেষণ বলে। তারপর এই যে বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়াটা তুমি তুলে দিবা, তুলে দিলে দুয়ে দুই পেয়ে যাবা। বুঝতে পারছো? তারপরে দেখো আমাদের বইয়ের মধ্যে কিছু ওয়ার্ড আছে, তো এই ওয়ার্ডে কি বলা আছে যে উপজাত দ্রব্য। এখানে বলা হয়েছে যে সালোক সংশ্লেষণ বিক্রিয়ায় পানি আর অক্সিজেন হলো উপজাত দ্রব্য। এখন উপজাত দ্রব্য কি বলো? নাম শুনে কি কিছু মনে হইতেছে? দেখো উপ দ্বারা কি বুঝি? মানে উপশাখা বুঝি না? উপশাখা শুনছি না আমরা, গাছের উপশাখা। তো উপশাখা মানে যেটা একদম প্রয়োজন না, বাট হয়ে গেছে একদম মানে এটা আমার মূল উদ্দেশ্য না। হ্যাঁ, গাছের উপশাখা, গাছের যে শাখা আছে ওই শাখা থেকে এটা বের হয়েছে, মানে আমার মেইন জিনিস শাখা ছিল, ওখান থেকে আমাদের উপশাখা বের হয়েছে। তো এই জিনিসটা সেম। সালোক সংশ্লেষণ বিক্রিয়ায় উদ্ভিদের মূল লক্ষ্যটা কি? উদ্ভিদের মূল লক্ষ্য হলো গ্লুকোজ তৈরি করা, মানে তার খাদ্য তৈরি করা। ঠিক আছে, তো খাদ্য তৈরি করতে যে সে কী করে? সে পানিও তৈরি করে ফেলে, সে অক্সিজেনও তৈরি করে ফেলে। তো এটাকে বলে কি? উপজাত। তো আমাদের সালোক সংশ্লেষণ বিক্রিয়ায় উপজাত দ্রব্য হচ্ছে আমাদের অক্সিজেন আর পানি। বুঝতে পারলাম? তো আমাদের বইয়ের মধ্যে লেখা আছে জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া আর বিজারণ বিক্রিয়া কি সেটা আমরা জানবো, তারপরে আমরা আরেকটা জিনিস সলভ করব। তো জারণ বিক্রিয়া কি? দেখো জারণ আর ছারণ শব্দের মধ্যে মিল আছে না? তো দেখো জারণ আর ছারণ, এখন ছারণ কিসের হবে? মাথায় প্রশ্ন আসবে না? ছারণ হবে হাইড্রোজেনের। ঠিক আছে, এখন কোনো একটা জিনিসের থেকে আমি হাইড্রোজেন সরাই নিয়ে আসবো। ধরো আমি H2O অণু থেকে, অর্থাৎ পানির অণু থেকে হাইড্রোজেন সরাই নিয়ে আসবো, তাহলে কি হবে? জারণ বিক্রিয়া হবে। তাহলে H2O অণু থেকে আমি যদি হাইড্রোজেন সরাই নিয়ে আসি, জারণ বিক্রিয়া হবে। আর তাহলে বাকি কি থাকবে? অক্সিজেন থাকবে না? এখন ধরো অক্সিজেনের সাথে আমি হাইড্রোজেন যুক্ত করে দেবো, তাহলে কি হবে? বিজারণ বিক্রিয়া হবে। অর্থাৎ বিজারণ মানে হাইড্রোজেনকে যুক্ত করা, আর জারণ মানে হাইড্রোজেনকে বের করে নিয়ে আসা। জারণ ছারণ, বিজারণ মানে যুক্ত করা। বুঝছো? জারণ আর ছারণের মধ্যে মিল আছে, এভাবে মনে রাখবা তোমরা। তো হলো কাহিনী। এখন প্রশ্ন আসবে বইয়ের মধ্যে, অথবা তোমার খতে প্রশ্ন আসবে যে ব্যাখ্যা করো যে সালোক সংশ্লেষণ একটি জারণ বিজারণ বিক্রিয়া। তুমি ব্যাখ্যা করবা কিভাবে বলো? এই জিনিসটা নিয়ে অনেকেই থতমত খেয়ে যাবে। তো দেখো কিভাবে করবা তুমি ব্যাখ্যা। যে দেখো তুমি লিখবা, আগে বিক্রিয়াটা দেখায়নি তোমাদেরকে। এখানে H2O আছে না? H2O কি হয়? ভেঙে যায়। ভেঙে যেয়ে কী করে? অক্সিজেন গ্যাস তৈরি করে, একটা হাইড্রোজেন আয়ন তৈরি করে বা প্রোটন তৈরি করে, আর কি তৈরি করে? ইলেকট্রন তৈরি করে। আর এটা আমাদের কি হয়েছে দেখো, H2O থেকে হাইড্রোজেন কি সরে আসছে না? বন্ধনটা ভেঙে গেছে না? তো এটা কি জারণ, মানে H2O-কে ছাড়িয়ে নিয়ে আসছে। ঠিক আছে, আর আমাদের কার্বন ডাই অক্সাইডের সাথে কার্বন ডাই অক্সাইডটা বিক্রিয়া করছে, বিক্রিয়া করে কি তৈরি করছে? C6H12O6, মানে কি এইচটা আসছে না তো কোনো একটা জায়গার থেকে? আসছে না? আসছে। তো এটা আমরা কি? বিজারণ বিক্রিয়া, মানে আমরা যুক্ত করছি এইচের সাথে, আর এখান থেকে এইচ আমরা সরিয়ে ফেলছি। তো বলতেই পারি যে সালোক সংশ্লেষণ বিক্রিয়ায় পানি জারিত হয়ে অক্সিজেন, প্রোটন আর ইলেকট্রন তৈরি করে, আর আমাদের কার্বন ডাই অক্সাইড কী করে? বিজারণ বিক্রিয়া করে C6H12O6 বা গ্লুকোজ তৈরি করে। তাই বলা যায় যে এই সালোক সংশ্লেষণ বিক্রিয়াটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। আর তুমি দুই পাবা কীভাবে? এই যে বিক্রিয়াটা আছে, এই হাইড্রোজেন ভেঙে যে অক্সিজেন, প্রোটন আর ইলেকট্রন তৈরি করা, আর কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে C6H12O6 তৈরি করে, এই জিনিসটা তুমি যখন তুলে দিবা, সমীকরণটা তুলে দিলে সারি নাম্বার কাটার উপায় নেই। ঠিক আছে, এই জিনিসটা তোমরা লিখে ফেলবা। তারপরে আমরা একটু জানতে পারলাম সালোক সংশ্লেষণ সম্পর্কে। এখন একটা গুরুত্বপূর্ণ MCQ যেটা আসবে, সালোক সংশ্লেষণ বিক্রিয়া হয় কোথায় বলো? এখন স্বাভাবিক একজন মানুষকে তুমি প্রশ্ন করবা, সে উত্তর দিবে পাতায় হয়। আংশিক উত্তর হয়েছে এটা। পাতায় কিন্তু সম্পূর্ণ যে অ্যান্সারটা গ্রহণ করতে পারবো আমি, সেটা কিন্তু করতে পারবো না। অ্যাজ এ সায়েন্স স্টুডেন্ট তুমি কোনোদিনও পাতার অ্যান্সার দিয়ে তুমি এমসিকিউতে নাম্বার পাবা, এটা তুমি এক্সপেক্ট করতে পারো না। তুমি কি লিখবা? তুমি লিখবা যে পাতার মেসোফিল টিস্যুতে আমাদের এই সালোক সংশ্লেষণ বিক্রিয়াটা হয়। ঠিক আছে, আর সালোক সংশ্লেষণ বিক্রিয়া কীভাবে হচ্ছে? পাতার পত্ররন্ধ্রের মাধ্যমে। অর্থাৎ রন্ধ্র মানে কি? একটা
স্থান, ফাঁকা স্থান অথবা ফোঁটা, তো এই পত্ররন্ধ্রের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডটা ভিতরে প্রবেশ করবে, আর এই কার্বন ডাইঅক্সাইডটা ভিতরে প্রবেশ করার পরে মূল থেকে পানিটা শোষিত করবে, মূল থেকে পানি শোষণ করবে, আর কার্বন ডাইঅক্সাইড পত্ররন্ধ্রের মাধ্যমে গ্রহণ করে কি করবে, আমাদের সালোক সংশ্লেষণ বিক্রিয়া করবে। ঠিক আছে, তারপরে একটা এমসিকিউ আরেকটা আসবে, লেখা রাখবা। এই এমসিকিউগুলো যদি না আসে, দেখো খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। দেখো প্রশ্ন আসবে যে স্থলে আর জলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ব্যাখ্যা করো। ঠিক আছে, স্থলে আর জলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত আসবে? তো স্থলে হলো 0.03%, আর জলে কত? 0.3%। এখন 0.03 আর 0.3 এর নিয়ে কিন্তু অনেক সময় গোলমাল পেঁচাই যাবে। ঠিক আছে, তুমি কি করবা? দেখো সাধারণ একটা জ্ঞান, আমরা স্থলে থাকি না, আমরা তো পানিতে থাকি না, স্থলে থাকি। তো এই স্থলে থাকি যে, তো আমাদের কি অক্সিজেন বেশি প্রয়োজন নাকি কার্বন ডাইঅক্সাইড বেশি প্রয়োজন? মানে আমরা নিঃশ্বাসে নিই, আমরা কি কার্বন ডাইঅক্সাইড খাই তো না। তো দেখো স্থলে তাহলে কার্বন ডাইঅক্সাইড কম প্রয়োজন, তাহলে 0.03 থাকবে কোথায়? 0.03 কি 0.3 থেকে ছোটো না? অনেক ছোটো না? তো এই 0.03% থাকবে আমাদের স্থলে। আর পানি থেকে আমরা বাস করি, পানির থেকে কি আমরা অক্সিজেন নিই না তো। তো তাহলে পানিতে বেশি থাকুক, আমার সমস্যা কি? তো এই 0.3% থাকবে পানিতে। ঠিক আছে, তো তারপরে আমাদের এই অক্সিডেশন অ্যান্ড রিডাকশন প্রসেস, মানে এই জারণ বিজারণ বিক্রিয়া, এইগুলো বলা হয়েছে আমাদের। তারপর সালোক সংশ্লেষণ যে প্রক্রিয়া আছে, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো সালোক সংশ্লেষণ প্রক্রিয়া দুইটা পর্যায়ে ভাগ করছেন। কে ভাগ করছেন? আমেরিকান শারীরতত্ত্ববিদ ব্ল্যাকম্যান 1905 সালে এটা দুই ভাগে ভাগ করছেন। তো একটা ভাগ হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়ে, একটা হলো আলোক নির্ভর পর্যায়ে। তো আমাদের আগের বইয়ে এটা ছিল হলো আলোক নিরপেক্ষ পর্যায়ের জায়গায় এটা ছিল হলো অন্ধকার পর্যায়ে, বাট অন্ধকার পর্যায়ে দেওয়া উচিত হবে না। তো আলোক নিরপেক্ষ পর্যায়ে দাও, দেখবা যে নাম্বার কাটবে না কখনো। তো আলোক নির্ভর পর্যায়ে নিয়ে এখন আলোচনা করব। তো আলোক নির্ভর পর্যায়ে আমাদের বইয়ের মধ্যে যা লেখা আছে, এই জিনিসগুলো নিয়ে যখন তুমি পড়তে যাবা, তখন মাথা হ্যাং হয়ে যাবে, বুঝছো? তুমি নিজেও বুঝবে না যে কী পড়তেছো, তুমি উল্টাপাল্টা জিনিস বুঝে চলে আসবে। হ্যাঁ, তো আমরা এখন যাব আলোক নির্ভর পর্যায়ে। ঠিক আছে, তো আলোক নির্ভর পর্যায়ে কি হয়, এই বিক্রিয়াটা আমি একটু লিখি আর মুখে মুখে বলি। দেখো আলোক নির্ভর পর্যায়ে আমরা এটিপি পাবো। ঠিক আছে, এটিপি পাবো আর NADPH পাবো। কীভাবে পাবো? এইভাবে পাবো। দেখো ADP আছে না, তোমাকে আমরা ফসফোরাইলেশন বিক্রিয়া বলছিলাম। তো আমরা এই ফসফোরাইলেশন বিক্রিয়ায় বলছিলাম যে ADPর সাথে ফসফেট গ্রুপ যুক্ত হয়ে কী তৈরি করবে? ATP তৈরি করবে, বুঝছো? আর NADPH তৈরি করবে। ঠিক আছে, কীভাবে তৈরি করবে? দেখো H2O ভেঙে যাবে, H2O ভেঙে যে O2 তৈরি করবে, প্লাস H+ আয়ন তৈরি করবে, আর কি তৈরি করবে? ইলেকট্রন তৈরি করবে বা প্রোটন তৈরি করবে। ঠিক আছে, এই দেখো বিক্রিয়াটা এমন। তো এটা আমাদের আলোক নির্ভর পর্যায়ে। আলোক নির্ভর পর্যায়ে কি হবে? ADP অর্থাৎ অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে একটা অজৈব ফসফেট অণু যুক্ত হয়ে ATP তৈরি করবে। ঠিক আছে, তারপরে পানির ফটোলাইসিস বিক্রিয়া হবে। পানির কি বিক্রিয়া হবে? ফটোলাইসিস বিক্রিয়া হবে। পানির ফটোলাইসিস বিক্রিয়া হওয়ার ফলে কি হবে? এই যে পানির অণুটা, এটা ভেঙে যেয়ে কি তৈরি করবে? একটা অক্সিজেন, একটা না, হাফ অক্সিজেন তৈরি করবে, দুইটা হাইড্রোজেন তৈরি করবে, আর একটা মানে দুইটা প্রোটন তৈরি করবে, দুইটা ইলেকট্রন তৈরি করবে। বাট এটা লেখো না। ঠিক আছে, এটা লেখো না, তুমি ভুলে যাবা, পরীক্ষার মধ্যে পরে ঝামেলা হয়ে যাবে। তো পানির অণুটা ভেঙে অক্সিজেন তৈরি করবে, প্রোটন তৈরি করবে, ইলেকট্রন তৈরি করবে। এখন ভাইয়া প্রশ্ন আসবে যে এই দুইটা বিক্রিয়া তো হচ্ছে, তো এই দুইটা বিক্রিয়া হওয়ার পর আমাদের NADPH2 গেল কোথায় বলো? NADPH কোথায় গেল বলো? এই প্রশ্নটা আসবে না? আসবে তো। দেখো তো কি করে, NADP যে জিনিসটা আছে না, এই NADH2 তৈরি করবে। তো এই NAD যে জিনিসটা আছে, এই জিনিসটা থাকে যেন কোথায়? NAD যায় বসে থাকে আমাদের এই যে ক্লোরোফিল আছে, এই ক্লোরোফিলের আশেপাশে থাকে। তো এই যে ইলেকট্রনটা যায় একটা রাস্তা দিয়ে ঘুরে, বুঝছো? ঘুরে যায়, কি করে? এই হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে কি করে? এই NADর সাথে যুক্ত হয়ে যায়। বুঝতে পারছো? তো NAD আগের থেকেই থাকে পাতার মধ্যে, তো NADর সাথে যুক্ত হয়ে কি তৈরি করে? NADH2 তৈরি করলো। ঠিক আছে, NADH2 তৈরি করে ফেলবে। তো দ্যাটস দ্য বিক্রিয়া। প্রশ্নতে বলবে যে গ নাম্বারে
আলোক নির্ভর পর্যায়ে ব্যাখ্যা করো, তখন তুমি কি লিখবা যে আলোর ফোটন কণা থেকে প্রাপ্ত শক্তি এডিপির সাথে যুক্ত হয়ে এটিপি তৈরি করবে, আর এই এটিপি তৈরি করবে, এটা হলো প্রথম ধাপ। তারপরে কি তৈরি করবে, H2 অর্থাৎ পানির ফটোলাইসিস বিক্রিয়া হবে। ফটোলাইসিস বিক্রিয়া হওয়ার পর অক্সিজেন একটা প্রোটন একটা ইলেকট্রন তৈরি করবে। ইলেকট্রনটা যে ইলেকট্রন NADকে বিজারিত করবে, NADকে বিজারিত করার পর NADH2 তৈরি করবে। তো এভাবে আমাদের কি হয়, আলোক নির্ভর পর্যায়টা সম্পন্ন হয়। এখন প্রশ্ন আসবে যে ফটোলাইসিস জিনিসটা কি। এখন মনে রাখবা যে বায়োলজিতে লাইসিস মানে ভেঙে ফেলা, ঠিক আছে, লাইসিস মানে ভেঙে ফেলা, আর সিনথেসিস মানে হলো যুক্ত করা। লাইসিস মানে ভেঙে ফেলা, সিনথেসিস মানে যুক্ত করা। আর দেখবা বায়োলজিতে বেশিরভাগ বিক্রিয়ার শেষে সিস শব্দটা থাকে, তো এই জিনিসটা থেকে মনে রাখতে পারবো। আর ফটো মানে কি, আলো। বায়োলজিতে ফটো মানে কি, আলো। ফটোলাইসিস মানে আলোর মাধ্যমে ভাঙা। কিসের ফটোলাইসিস, H2ওর ফটোলাইসিস, মানে H2ওকে আলোর মাধ্যমে ভাঙা হবে, ঠিক আছে। তো এখানে বলবা যে এডিপির সাথে আলোর ফোটন কণা থেকে পাওয়া শক্তির দ্বারা এটিপি তৈরি হবে, অর্থাৎ অজৈব ফসফেট গ্রুপ যুক্ত হয়ে এটিপি তৈরি করবে, আর H2ওর ফটোলাইসিস বিক্রিয়া হয়ে O2 তৈরি করবে, অর্থাৎ অক্সিজেন গ্যাস, প্রোটন আর ইলেকট্রন তৈরি করবে। ইলেকট্রন NADকে বিজারিত করবে, অর্থাৎ H2O যুক্ত করবে, বিজারিত করে NADH2 তৈরি করবে। এটা হলো আমাদের কি, আলোক নির্ভর পর্যায়ের ব্যাখ্যা। আলোক নির্ভর পর্যায়ে তুমি খালি এই দুটো সমীকরণ দিবা, অর্থাৎ এই দুটা বিক্রিয়া দিবা, দিয়ে বিক্রিয়াকে ব্যাখ্যা করে দিবা, 3-3 পেয়ে যাবে শিওর 100%। হ্যাঁ, এটা লিখলা। লেখার পর তুমি পাচ্ছ হলো আলোক নিরপেক্ষ পর্যায়ে, ঠিক আছে। আলোক নিরপেক্ষ পর্যায়ে কি, এই পর্যায়ে কি হয়, এই পর্যায়ে তোমার আলোর প্রয়োজন হয় না, বাট আলো থাকলেও কিন্তু ওই বিক্রিয়াটা হবে। এই কথা মনে রাখবা, আলোক নিরপেক্ষ পর্যায়ে কি আলো থাকলে হবে, যদি MCQতে আসে তুমি লিখবা হ্যাঁ হবে, কিন্তু আলোক নিরপেক্ষ পর্যায়ে আলো লাগে না। তো আলোক নিরপেক্ষ পর্যায়ে কি হয় এটা তো আমরা জানি না। আলোক নিরপেক্ষ পর্যায়ে দেখবা বলা আছে যে কার্বন ডাই অক্সাইড কিসে পরিণত হয়, গ্লুকোজে পরিণত হয়। তো এই গ্লুকোজে পরিণত হলো কিভাবে বলো, কার্বন ডাই অক্সাইড একটা গ্যাস, গ্লুকোজ একটা পদার্থ, একটা কঠিন পদার্থের মতো জিনিস, হ্যাঁ, যেটাকে আমরা ফিল করতে পারবো। তো এই গ্লুকোজে পরিণত হচ্ছে কিভাবে, একটা গ্যাস। এটা মাথায় প্রশ্ন আসবে না যদি আমি তোমাকে বলি যে কোনো জিনিসটা, ধরো একটা আউট অফ কনটেক্সট একটা বাক্য বললাম তোমাকে যে মাটির নিচে আছে, এখন মাথায় কিন্তু স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে যে মাটির নিচে কি আছে, প্রশ্ন আসবে না। এখন স্বাভাবিকভাবে এই সেমভাবে তোমার কার্বন ডাই অক্সাইড তৈরি করে চিনি, মানে গ্লুকোজ। তো কিভাবে তৈরি করে এই সম্পর্কে বেশি কিছু বলা নাই, তো কীভাবে তৈরি করে দেখো। আর এই ব্যাখ্যা করার মাধ্যমে, আচ্ছা ব্যাখ্যা করার আগে একটা জিনিস বুঝাই দিই। দেখো আমাদের কার্বন ডাই অক্সাইড বিজারণের দুইটা গতিপথ দেখা গেছে, একটা হচ্ছে C3 চক্র, একটা C4 চক্র। তো C3তে কি হয়, 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়। তো 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড হলো প্রথম স্থায়ী পদার্থ, বাকিগুলো সব অস্থায়ী জিনিস। তো এর জন্য এটাকে কি বলা হয়, C3, মানে কার্বনের সাথে তিনটা কার্বন যুক্ত, তাই C3 বলা হয়েছে। আর আমাদের C4 চক্রে কি হয় বুঝতেই পারতেছে যে 4 কার্বন বিশিষ্ট কোনো একটা কাহিনী হবে। তো 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয় আমাদের C4 চক্রে। তো এখন আমাদেরকে বলা হয়েছে যে কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে কি তৈরি করে, C6H12O6 বা গ্লুকোজ তৈরি করে। এখন এই প্রশ্নটা আমাদের মাথায় আসা স্বাভাবিক যে কীভাবে তৈরি করতেছে, এইসব সম্পর্কে আমি কিন্তু বই আমাদের বলা নাই। তো দেখো, তো এই জিনিসটা কি, দেখো এই কার্বন ডাই অক্সাইডের সাথে কার্বন ডাই অক্সাইডটা C6H12O6 তৈরি করতেছে, ঠিক আছে। কিন্তু কীভাবে তৈরি করছে সেটা আমরা এখানে ভেঙে দেখাইছি। দেখো কার্বন ডাই অক্সাইডের সাথে রাইবোলোজ 1,5-বিস ফসফেট বা ডাইফসফেট একই জিনিস। তো রাইবোলোজ 1,5-বিস ফসফেট যুক্ত হয়ে এরা কী তৈরি করে, এদের মধ্যে বিক্রিয়া হয় অনেক রকমের, বিক্রিয়া হয়ে এটা কিন্তু অনেক শর্টভাবে লেখা, ঠিক আছে। সেটা বিক্রিয়া করে তৈরি করবে অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করবে, ঠিক আছে। তো অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করার পর এদের মধ্যে আবার বিভিন্ন বিক্রিয়া হবে। এরা বিভিন্ন বিক্রিয়া শেষে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করবে। 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিডকে এখানে 3PGA লেখা। তো এটা হলো প্রথম স্থায়ী পদার্থ। এই পদার্থের নাম অনুসারেই এটাকে বলা হয় C3 চক্র। তো আমরা কি
আমরা কি সম্পর্কে কথা বলতেছি এখানে বলছি আমরা C3 চক্র সম্পর্কে, ঠিক আছে। তো এই 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিডটা বিক্রিয়া করবে কাদের সাথে? NADH2 এর সাথে আর ATPর সাথে। তো NADH2 আর ATP কোথায় পাবে? আমরা আলোক নির্ভর পর্যায় সম্পর্কে পড়ছি না? তো আলোক নির্ভর পর্যায়ে পাওয়া NADH2 আর ATPর সাথে আমাদের 3PGA যে আছে সে বিক্রিয়া করে তৈরি করবে C6H12O6 বা সরল শর্করা। বুঝতে পারছো? তো এখানে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, আরেকবার বুঝে নিই তারপরে দেখো। তারপরে বলতেছি কার্বন ডাইঅক্সাইডের সাথে রাইবোলোজ 1,5 বিসফসফেট বা ডাইফসফেট যুক্ত হয়ে অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করবে। অস্থায়ী কিটো অ্যাসিড নানাভাবে বিক্রিয়া করে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড যা প্রথম স্থায়ী পদার্থ এটা তৈরি করবে। তারপরে এই ফসফোগ্লিসারিক অ্যাসিডটা NADH2 ATP এর সাথে বিক্রিয়া করবে। এই NADH2 পাওয়া গেছে প্রথম যে পর্যায়টা ছিল আলোক নির্ভর পর্যায় ওখান থেকে। তো 3PGA NADH2 ATPর সাথে বিক্রিয়া করে C6H12O6 তৈরি করলো। আর এখানে প্রথম স্থায়ী পদার্থ কি ছিল? 3PGA বা 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাই এই বিক্রিয়ার নাম হলো এই গতিপথের নাম হলো C3 গতিপথ। আর এদের যিনি আবিষ্কার করেছেন তাদের নাম হলো কি নাম? তাদের নাম হচ্ছে কেলভিন, ব্যানসন আর বেসন চক্র। তো তাই বিজ্ঞানের নামে বলা হয় কেলভিন চক্র বা C3 চক্র। বুঝতে পারলাম? তো এখান থেকে একটা প্রশ্ন আসবে আমাদের গ নাম্বারে। যদি গ নাম্বারের প্রশ্ন আসে যে আলোক নিরপেক্ষ পর্যায়টা ব্যাখ্যা করো, তখন তুমি এই জিনিসটা লিখবা, বিক্রিয়াটা আগে দিবা, দিয়ে বিক্রিয়ার ব্যাখ্যাটা দিয়ে দিবা, দেখবা তোমাকে 3 3 দিয়েই দিবে, ঠিক আছে, 4 4 দিয়েই দিবে, এটা নাম্বার কাটানোর কোনো সুযোগ নাই। তো আর যদি বলে যে প্রশ্ন আসবে যে আলোক নিরপেক্ষ পর্যায়টা কিভাবে আলোক নির্ভর পর্যায়ের উপর নির্ভরশীল ব্যাখ্যা করো, তখন তুমি কি লিখবা বলো? তখন তুমি লিখবা যে এই যে 3PGA 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড এই C6H12O6 তৈরি করবে। এটা তৈরি করার জন্য তারা কি করে? NADH2 ATPর সাথে বিক্রিয়া করে, ATPর সাথে বিক্রিয়া করতে হয়, ঠিক আছে, আমাদের অক্সালো ফসফোগ্লিসারিক অ্যাসিডকে। তো তারা বিক্রিয়ার মাধ্যমে C6H12O6 তৈরি করবে। যদি আলোক নির্ভর পর্যায়ে নাই সম্পন্ন হতো তাহলে আমরা ATP আর NADH2 পাইতাম না। NADH2 আর ATP না পাইলে এই বিক্রিয়াটা কোথায় থেমে যেত? আমাদের এই 3PGA পর্যন্তই, ঠিক আছে। তাহলে তো আমরা আর কোনোদিনও এই C6H12O6 বা গ্লুকোজ পেতাম না। বুঝতে পারলে? এই জিনিসটা হলো আমাদের প্রশ্নের উত্তর। এই জিনিসটা তুমি লিখলে 3 3 100% শিওর। তো তারপরে আমাদের পাবো হলো C4 গতিপথ বা হ্যাচ-স্ল্যাক চক্র। তো দেখো C4 গতিপথে কি হয়, এটা C4 গতিপথে কি হবে? কার্বন ডাইঅক্সাইডের সাথে কি তৈরি হবে? 3 কার্বন বিশিষ্ট ফসফেনল পাইরুভেট যুক্ত হবে। তো আমাদের কি হবে? CO2 সাথে 3 কার্বন বিশিষ্ট ফসফেনল পাইরুভেট যুক্ত হয়ে কি তৈরি করবে? 4OAA মানে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যেটা হচ্ছে প্রথম স্থায়ী পদার্থ। এই 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড বিভিন্ন প্রকারের বিক্রিয়া করবে। এরা বিক্রিয়ার মাধ্যমে কি তৈরি করবে? গ্লুকোজ তৈরি করবে। কিন্তু এটা কিন্তু 3 ধাপের কোনো বিক্রিয়া না, এর মধ্যে অনেক বিক্রিয়া আছে, প্রচুর বিক্রিয়া আছে, এটাকে একদম সংক্ষেপে লেখা হয়েছে এখানে। তো কি হবে আবার বলি, কার্বন ডাইঅক্সাইডের সাথে 3 কার্বন বিশিষ্ট ফসফেনল পাইরুভেট যুক্ত হয়ে 4OAA মানে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এটা তৈরি হবে, যেটা হচ্ছে প্রথম স্থায়ী পদার্থ। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কি করবে? বিক্রিয়া করবে, নানান ধরনের বিক্রিয়া করে আমাদের গ্লুকোজ তৈরি করবে। তো এখন যদি 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়, তো এটাকে আমরা C4 বলতে পারি। আর আমরা ওই C3কে আবিষ্কার করা বিজ্ঞানীর নামে আমরা কি বলি, আমরা কি বলে ডাকি? কেলভিন চক্র বলে ডাকি। তাহলে C4কে এদেরকে আবিষ্কার করছে যে বিজ্ঞানী, তাদের নাম আমি ডাকতে পারবো না? পারবো। তাদের নাম কি? হ্যাচ-স্ল্যাক চক্র। দ্যাটস ইট, ঠিক আছে। C4 চক্র সম্পর্কে বেশি হয়তো আসবে না, তুমি C3 চক্র দিয়ে দিবা, দ্যাটস ইট। তারপরে আমরা পড়ে ফেললাম, আমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া মোটামুটি শেষ। তো আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম যে এই কার্বন ডাই অক্সাইডের বিজারণের যে গতিপথ, এই গতিপথ হচ্ছে 3টা। একটা হচ্ছে C3, C4 আর ক্রেসুলেসিয়ান অ্যাসিড বিপাক বা CAM, ক্রেসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম। তো এই জিনিসটা মনে রাখবা। এগুলো আসলো। তা আরেকটা জিনিস প্রশ্ন আসতে পারে যে C4 উদ্ভিদের যে উৎপাদন ক্ষমতা, খাদ্য উৎপাদন ক্ষমতা, সালোক সংশ্লেষণের হার সেটা কি বেশি না কম? তখন তুমি কি বলবা যে C4 উদ্ভিদের সালোক সংশ্লেষণের যে হার সেটা অনেক বেশি, C3 থেকে অনেক বেশি। এদের উদাহরণ কি? ভুট্টা, আখ, মুথা ঘাস, তারপরে অ্যামারান্থাস, এগুলা।
তো এখন আমরা পড়বো সালোক সংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা। তো আমরা কিন্তু ক্লোরোফিল সম্পর্কে পড়ছি, আর প্রথমেই যখন আমরা পড়ছি সালোক সংশ্লেষণ সম্পর্কে তখন আমরা জানতে পারছি যে সালোক সংশ্লেষণ কীভাবে হয়, সূর্যের আলো আর ক্লোরোফিলের উপস্থিতি। দেখা যায় ক্লোরোফিলই না থাকে তাহলে তুমি কী লিখবা, কীভাবে করবা বলো? সালোক সংশ্লেষণ হবে হবে না? তুমি সালোক সংশ্লেষণ ক্লোরোফিলের ভূমিকা কী লিখবা? যে সালোক সংশ্লেষণের যে হার এটার উপর ক্লোরোফিলের ভূমিকা অত্যাধিক। ঠিক আছে, তো সালোক সংশ্লেষণের যে ভূমিকা, ক্লোরোফিলের যে ভূমিকা সেটা হচ্ছে ক্লোরোফিল সূর্যের যে ফোটন কণা আছে অর্থাৎ সূর্যের আলো আছে এটার থেকে শক্তি গ্রহণ করে, শক্তি তৈরি করে। শক্তি তৈরি করার পরে কি করে, এই যে যেসব বিক্রিয়া সম্পর্কে বলছি না আমরা, ওই বিক্রিয়াগুলো করে। এই বিক্রিয়াগুলো করার মাধ্যমে কিন্তু তারা শক্তি খাদ্য উৎপাদন করে। ঠিক আছে, তো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার হার ক্লোরোফিলের উপর কীভাবে ডিপেন্ড করে দেখো। ধরো একটা ফ্যাক্টরি সম্পর্কে বলি। একটা ফ্যাক্টরিতে তুমি কাজ করো। তো ধরো তুমি একটা ফ্যাক্টরির মালিক। তো তোমার ফ্যাক্টরিতে একদম অনেক কম মানুষ, অনেক কম। ধরো একটা বড় ফ্যাক্টরি তুমি দিনে, ধরো কিসের ফ্যাক্টরি দিবা তুমি? ধরো তুমি আমের ফ্যাক্টরি দিছো। ঠিক আছে, ধরো 10 জন মানুষ মিলে 10 ট্রাক আম বানায় একদিনে। তাদের কষ্ট বেশি হবে না? তারা কি 10 টাকা আসলেই বানাতে পারবে না? এখন ধরো তুমি একটা আমের ফ্যাক্টরিতে তুমি 10,000 জন দিছো। ঠিক আছে, 10 ট্রাক আম তৈরি করার জন্য, তাহলে হয়তো বা তারা করতে পারবে, আরামসে করতে পারবে। ধরো এটা একটা আদর্শ মান। কিন্তু তুমি যদি 10 ট্রাক আমের জন্য 10 লাখ মানুষ আনো তাহলে কি হবে? তাহলে জিনিসটা কি বেখাপ্পা হয়ে যাবে না? তো এই ক্লোরোফিলের ভূমিকাও সেম জিনিসই। ধরো তুমি ক্লোরোফিলের সংখ্যা যদি কমে যায় তাহলে তোমার কি হবে? ক্লোরোফিলের সংখ্যা কমে গেলে কমে গেলে সালোক সংশ্লেষণের হার কমে যাবে, অর্থাৎ ফ্যাক্টরির ওয়ার্কার কমে গেলে এই যে আম উৎপাদন ওটাও কমে যাবে। আর যদি ফ্যাক্টরির ওয়ার্কার ক্ষমতা একদম অ্যাডিকুয়েট অ্যামাউন্টে থাকে, মানে একদম স্বাভাবিক অ্যামাউন্টে থাকে, তাহলে কি হবে? আমাদের এই ক্লোরোফিলের হার এটা স্বাভাবিক পর্যায়ে থাকবে। ঠিক আছে, অথবা বেড়ে যাবে একটু। কিন্তু যদি অত্যাধিক আমরা নিয়ে আসি ফ্যাক্টরিতে ওয়ার্কার, 10 লাখ আমরা ওয়ার্কার নিয়ে আসলাম, তাহলে কি হবে? আমাদের যে এনজাইম আছে, এনজাইমটা নষ্ট হয়ে যাবে, এনজাইমের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। বুঝছো? এনজাইমের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে আমাদের অত্যাধিক ক্লোরোফিলের উপস্থিতিতে। তো সালোক সংশ্লেষণে আলোর ভূমিকা, আলোর ভূমিকা এই জিনিসটা বহুত ইজি। এখন এদের যেই পড়লাম আমরা বিক্রিয়া, সালোক সংশ্লেষণের বিক্রিয়াতেই বলা আছে সূর্যের আলোর উপস্থিতিতে আলো না থাকলে আলোক নির্ভর পর্যায়ে হবে কিভাবে বলো ভাইয়া? আলোক নির্ভর পর্যায়ে না হলে এটিপি হবে কিভাবে? NADH2 তৈরি হবে কিভাবে, যারা মূল শক্তিদাতা? কিভাবে হবে না কিন্তু ভাইয়া, হবে না। এখন তুমি লিখবা যে এই ফোটন কণা থেকে প্রাপ্ত শক্তি ক্লোরোফিল ব্যবহার করে। এই আলো না আসলে আমরা কি পেতাম? শক্তি উৎপাদন করতে পারতো না, খাদ্য উৎপাদন করতে পারতো না। তো এই সবচেয়ে ভালো সালোক সংশ্লেষণ হয় হলো কোন আলোতে জানো? হয় হলো 680 ন্যানোমিটারের আলো আর 400 থেকে 480 ন্যানোমিটারের আলো। তো তোমরা যদি ফিজিক্সের কথা বলি, তুমি যদি ফিজিক্সের চ্যাপ্টার আলোর যে চ্যাপ্টারটা আছে না, ওই চ্যাপ্টারে যদি তোমরা পড়ে থাকো দেখবা যে ওই চ্যাপ্টারে আলো সম্পর্কে কিছু বলা আছে, তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্কে বলা আছে। দেখবে 400 থেকে 480 ন্যানোমিটারের যে আলো সেটা হচ্ছে আমাদের নীল আর বেগুনির মধ্যে পড়ে। আর 680 ন্যানোমিটারের আলো এটা লালের দিকে যায়, লাল আর কমলার দিকে যায়। তো সেই জ্ঞান থেকে আমরা বুঝতে পারি যে 400 থেকে 480 ন্যানোমিটারের আলো কি বেগুনি আর নীল, আর 680 ন্যানোমিটারের আলো কি লাল আর কমলা। তো এই আলোতে কি হয়? আমাদের সালোক সংশ্লেষণের হার অনেক বেড়ে যায়। মানে সালোক সংশ্লেষণ একটা আদর্শ আলো এটা। এই আলোতে সালোক সংশ্লেষণ খুব ভালো মতো হয়। আর যদি সবুজ আর হলুদ আলোতে হয় তাহলে কিন্তু হবে না। কারণ কি, গাছের পাতার রঙ সবুজ রিফ্লেক্ট করবে, কি ও তো শোষণ করে নেবে, কাজ হবে না। কিন্তু হলুদ আলো প্রায় ওরকমই কাজ করে। তো এই জিনিস হলো এখানে বলা আছে, আর কিছু লাগবে না। তারপরে আরেকটা জিনিস বলতে পারো যে সূর্যের আলোর প্রভাবেই এই পত্ররন্ধ্র মানে পাতার মধ্যে যে ফাঁকা আছে এগুলা উন্মুক্ত হয়ে যায়, তারপরে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে। ঠিক আছে, তো আমরা এখন সালোক সংশ্লেষণের প্রভাবক সম্পর্কে জানবো। তো প্রভাবক মানে কি? প্রভাবকের উদাহরণ ব্যাখ্যা দিতে গেলে অর্থাৎ সংজ্ঞা দিতে গেলে বলবো যে প্রভাবক হলো এমন বস্তু যেগুলো কোনো বিক্রিয়ায় অংশ নেয় না, তবে বিক্রিয়ার গতি ত্বরান্বিত করে অথবা হ্রাস করে। আবার বিক্রিয়া শেষে তাদের যেই অবস্থা সেটা অপরিবর্তিত থাকে। অর্থাৎ প্রভাবক হলো এমন জিনিস, অর্থাৎ মাতব্বরের মতো। মানে ধরো
কাদের বলবো, তুমি ধরো কিছু কিছু লোক আছে না যে কোনো কাজ করে না, মানুষের দিয়ে কাজ করে, এই যা ওইটা কাজ করে, এটা করে, এটা করে, এটাই হচ্ছে আমাদের এই প্রভাব জিনিসটা। মানে বিক্রিয়াতেও কোনো কাজ করে না, বিক্রিয়া শেষে ওর কোনো পরিবর্তন হয় না, তো কী করে বিক্রিয়ার মধ্যে খালি ব্যাঘাত ঘটায়, মানে গতিও কমায় দেয়, গতি বাড়ায়ও দেয়। এই হলো আমাদের প্রভাবকের কাজ। তো প্রভাব দুই প্রকারের, একটা হলো বাহ্যিক প্রভাব, অভ্যন্তরীণ প্রভাব, ঠিক আছে। কিছু কিছু লোক দেখবা কি ফোন দিয়ে মাতব্বরি করে, অমুক শোনো এই কাজটা করবা তুমি, বা একজন করে কি একদম কাজের মধ্যে থেকে বলে যে এই শোনো শোনো শোনো, আস্তে আস্তে কাজ করো, ধীরে দেখে শুনে কাজ করো। তো এই হলো এই কাজ, প্রভাবকের কাজ। প্রভাব দুই প্রকার, বাহ্যিক প্রভাবক আর অভ্যন্তরীণ প্রভাবক। আলো সম্পর্কে কথা বললাম আমরা। আলোতে বলাই হয়েছে আলো বাড়লে সালোক সংশ্লেষণ বেড়ে যাচ্ছে, অত্যাধিক পরিমাণে বেড়ে গেলে আবার সমস্যা হবে, ঠিক আছে। অত্যাধিক পরিমাণ বেড়ে গেলে পাতার এনজাইম নষ্ট হয়ে যাবে। তারপরে কি আছে, কার্বন ডাই অক্সাইড। দেখো কার্বন ডাই অক্সাইডের কাজ কি, দেখো সালোক সংশ্লেষণ বিক্রিয়া কী হয়, কার্বন ডাই অক্সাইড যুক্ত হবে, কার্বন ডাই অক্সাইডের সাথেই তো পানি বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কী তৈরি করবে, খাবার তৈরি করবে। তো কার্বন ডাই অক্সাইড যদি কমে যায় তাহলে আমরা খাবার বানাবো কেমনে, কম খাবার তৈরি হবে। কার্বন ডাই অক্সাইড যদি অনেক বেশি বেড়ে যায় তাহলে কি হবে, তাহলে আচ্ছা অনেক বেশির আগে একটু মোটামুটি অ্যাডেকুয়েট অ্যামাউন্টে যায়। তো কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যদি স্বাভাবিক থাকে তাহলে কী হবে ভাই জানো, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ স্বাভাবিক থাকলে আমাদের সালোক সংশ্লেষণের হার মোটামুটি একটা ভালো লেভেলে চলতে থাকবে। অর্থাৎ কার্বন ডাই অক্সাইড থাকলে পানির সাথে বিক্রিয়া হবে, পানির সাথে বিক্রিয়া হলে খাবার তৈরি হবে, বুঝতে পারলা। এখন যদি কার্বন ডাই অক্সাইড অনেক বেশি বেড়ে যায়, অত্যাধিক পরিমাণে বেশি বেড়ে যায়, তাহলে পাতার মধ্যে অম্লত্ব অর্থাৎ অ্যাসিডিটি বাড়ায় দেবে, পাতার অ্যাসিডিটি বাড়ায় দেবে। বাড়িয়ে দিলে কী হবে, এই পাতার মধ্যে যে সালোক সংশ্লেষণের ক্ষমতা কমে যাবে, ফটোসিনথেসিস ক্ষমতা কমে যাবে। তারপরে আছে হলো আমাদের তাপমাত্রা। দেখো তাপমাত্রা একটা গুরুত্বপূর্ণ প্রভাবক। তাপমাত্রা যদি আমাদের অতি উচ্চ বা অতি নিম্ন হয় তাহলে সালোক সংশ্লেষণের হার কমে যায়। অতি নিম্ন তাপমাত্রা মানে 0 ডিগ্রি কাছাকাছি, অতি উচ্চ মানে 45 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে স্বাভাবিক যে টেম্পারেচার সেটা হচ্ছে আমাদের 22 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, মানে এই তাপমাত্রার মধ্যে সালোক সংশ্লেষণ সবচেয়ে ভালো মতো হয়, ঠিক আছে। তারপরে বলবো পানি। দেখো কার্বন ডাই অক্সাইডকে বিজারিত করে না পানি, পানির ফটোলাইসিস বিক্রিয়া হয় না, পানি না থাকলে ফটোলাইসিস বিক্রিয়া হবে কীভাবে, হবে না কিন্তু। তো এই হলো সালোক সংশ্লেষণের পানির প্রভাব, ঠিক আছে। ধরো আমি পানি না পাইলাম, তাহলে পানির সাথে কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করবে কার সাথে, করতে পারবে না কার সাথে, তাহলে সালোক সংশ্লেষণ হবে কীভাবে, খাদ্য তৈরি করবে কীভাবে, এটা একটা প্রশ্ন না। তো এই হলো কাহিনী। তারপরে আছে হলো আমাদের অক্সিজেন। বাতাসে অক্সিজেন বেড়ে গেলে আমাদের সালোক সংশ্লেষণ কমে যাবে, আর অক্সিজেন কমে গেলে সালোক সংশ্লেষণ বেড়ে যাবে, স্বাভাবিকভাবে, বুঝতে পারছো তুমি। তবে অক্সিজেন বিহীন পরিবেশ মানে অক্সিজেন নাই, তখন কি হবে, আমাদের যে সালোক সংশ্লেষণ হচ্ছে এটা থেমেই যাবে। তারপরে খনিজ পদার্থ লাগবে, নাইট্রোজেন লাগবে, ম্যাগনেসিয়াম লাগবে, আর লোহা লাগবে অর্থাৎ ফেরাস লাগবে। ফেরাস বাদে পাতা ক্লোরোফিল তৈরি করতে পারে না, পাতা হলুদ হয়ে যায়। দেখবা যে আয়রন দেয়, বুঝছো, গাছে অনেক সময়, তাহলে দেখবো যে গাছের ফলন ভালো, হলুদ হয়ে যায় গাছ যখন। তারপরে এবার রাসায়নিক পদার্থ সম্পর্কে বলি। ধরো বিষাক্ত কোনো, তুমি ধরো বিষ খাই ফেলছো, বাঁচবা না তো। তো এই হলো কাহিনী। এখন বিষাক্ত গ্যাস দিব, মিথেন দিব আমি, হ্যাঁ কি যেন ক্লোরোফর্ম দিলাম, হাইড্রোজেন সালফাইড দিলাম, এগুলো বিষাক্ত গ্যাস, বুঝছো। এগুলো যদি তোমাদের আমি শুকাই দিই, তুমি তো নিজে তো মাতাল হয়ে যাবে। তুমি দেখবা কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড জিনিসটা শুকা দেখবা কি নাক জ্বলে গেছে তোমার, ঠিক আছে। তো এই হলো কাহিনী। তো বিষাক্ত গ্যাস থাকলে সালোক সংশ্লেষণ হয় না, থেমে যায় পুরোপুরি। এখন অভ্যন্তরীণ প্রভাব কি ভাইয়া, অভ্যন্তরীণ প্রভাব সম্পর্কে জানবো। ক্লোরোফিল সম্পর্কে জানছি না, ক্লোরোফিল থাকে কোথায়, থাকে কি গাছের মধ্যে না, সেটা অভ্যন্তরীণ না। এখন আমরা যেসব সম্পর্কে কথা বললাম, কার্বন ডাই অক্সাইড, আলো, তারপরে তাপমাত্রা, তারপরে এই যে পানি, অক্সিজেন, খনিজ পদার্থ, রাসায়নিক পদার্থ, এগুলো বাইরের থেকে আসে না সবগুলা। তো এগুলো হলো আমাদের বাহ্যিক প্রভাবক। অভ্যন্তরীণ প্রভাবক কি, দেখো ক্লোরোফিল আছে, পাতার বয়স কি বাইরের থেকে আমি নিয়ে আসি। আমি যদি বলি যে আমি কালকে 50 বছর হয়ে যাবো, আমি কি বাইরে থেকে বয়স নিয়ে আসতে পারবো না। আমি যদি বলি কালকে আমি 2 বছরের বাচ্চা হবো, হতে পারবো না। এটা তাই আমাদের বয়সটাকে অভ্যন্তরীণ ধরবো। পাতার সংখ্যা, একটা গাছের মধ্যে পাতা আছে, এখন এই পাতা তো আমি বাইরে থেকে আবার ধান নিতে পারবো না, গাছে পারবো না, গাছ যতগুলো জন্ম দিব অতগুলো পাতা হবে। তো এলো কাহিনী। শর্করার পরিমাণ, গাছের মধ্যে খাবার তৈরি করছে গাছ, ধরো আমার কাছে 10 টাকা আছে, এখন আমি যদি বলি যে আমার কাছে 100 কোটি টাকা আছে, তাহলে কি তুমি বিশ্বাস করবা না কিন্তু। এই হলো কাহিনী। পটাশিয়াম, এনজাইম, এগুলো গাছের মধ্যেই থাকে। তো আমরা ক্লোরোফিল সম্পর্কে বলছি, ক্লোরোফিল বেড়ে গেলে সালোক সংশ্লেষণ বেড়ে যায়, অত্যাধিক পরিমাণে বেড়ে গেলে আবার এনজাইম নষ্ট হয়ে যায়। পাতার বয়সের সংখ্যা, পাতার বয়স ধরো যুবক বয়সে মানুষের শক্তি বেশি থাকে, হ্যাঁ,
তারপর বাচ্চা বয়সে দেখবা যে রুগ্ন শুকনো থাকে, শক্তি বেশি থাকে না, হ্যাঁ। তারপর নিজের কাছে নিজে করে খেতে পারে না, একদম বৃদ্ধ বয়সেও সেম জিনিস, নিজের কাছে নিজে করে খেতে পারে না। তো একদম অপটিমাম বয়স, একদম মানে পাওয়ারফুল সব দিক থেকেই স্বয়ংসম্পন্ন বয়স কোনটা? মধ্য বয়স অর্থাৎ যুবক বয়স। তো পাতার কি একদম কচি পাতায় কার্বন ডাইঅক্সাইড সালোক সংশ্লেষণ একদম কম হয়, মানে একদম ছোট বাচ্চা পাতায়, একদম বয়স্ক পাতায় সালোক সংশ্লেষণ কমে যায়। আর মাঝারি যে বয়স না, যে কচি বয়সে যে পাতাটা আছে, আদর্শ যে বয়সের পাতা, সেই পাতায় সালোক সংশ্লেষণ হার অনেক বেড়ে যায়। পাতার সংখ্যা কি? পাতার মধ্যে ক্লোরোফিল থাকে, ক্লোরোফিল সালোক সংশ্লেষণ করে। এখন যতগুলো পাতা হবে তত বেশি ক্লোরোফিল, যত বেশি ক্লোরোফিল তত বেশি সালোক সংশ্লেষণ। তো এটা হলো কাহিনী। তো দুইটা সম্পর্কে জানলাম কি আমরা এই পাতার বয়স আর ক্লোরোফিল সম্পর্কে। তো এবার জানবো শর্করার পরিমাণ। এখন দেখো, সালোক সংশ্লেষণ বিক্রিয়ার মূল লক্ষ্য কি? আমি খাবার তৈরি করব, আমি খাবার উৎপন্ন করব, তো গাছের কাজ এটা। তো সালোক সংশ্লেষণ বিক্রিয়া, যে ধরো আমার কাছে খাবার আছে, আমার পেট ভরা, আমি ভাত খাই ফেলছি, এখন আমাকে যদি কেউ 2 প্লেট বিরিয়ানি এনে দেয়, তাহলে আমি তাও খাইতে পারবো না ভাই, আমি তো অন্তত পারবো না, তোমরা পারো কি জানি না। তো এই শর্করার পরিমাণ ডিপেন্ড করে। ধরো সালোক সংশ্লেষণ বিক্রিয়ায় খাবার তুমি তৈরি করে ফেলছো, মানে তোমার কাছে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ খাবার আছে, তোমার পেট ভরা, তুমি কি আর বানাবা খাবার? না, বানাবা না। তো শর্করা বেড়ে গেলে তোমার তৈরি করা কমে যাবে, সালোক সংশ্লেষণ কমে যাবে, আর শর্করা কমে গেলে সালোক সংশ্লেষণ বেড়ে যাবে। এটা খুবই সহজ একটা জিনিস। পটাশিয়াম এই প্রক্রিয়ায় অনুঘটক বা ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে, অর্থাৎ বিক্রিয়ার গতি বাড়ায় দেবে, ঠিক আছে। তারপরে এনজাইম কি? এই সালোক সংশ্লেষণ বিক্রিয়ার জন্য বিভিন্ন ধরনের এনজাইম প্রয়োজন, মানে এই বিক্রিয়াটা করার জন্য কিছু সাহায্যকারী জিনিসের প্রয়োজন। জীবজগতে সালোক সংশ্লেষণের গুরুত্ব সম্পর্কে আমরা জানবো এখন। জীবজগতে সালোক সংশ্লেষণের গুরুত্ব তোমরা ছোটকাল থেকে পড়ে আসতেছো, আশা করি তোমরা এখনো জানো। দেখো, আমরা অক্সিজেন নিচ্ছি না, অক্সিজেনের জন্য সালোক সংশ্লেষণ করা লাগবে। অক্সিজেন না পেলে তো আমরা বাঁচবো না। দেখবা কি তুমি পৃথিবীর থেকে 2 মিনিটের জন্য অক্সিজেন সরাই নিবা, সব মইরা ভূত হয়ে গেছে সব, হ্যাঁ, 1 সেকেন্ডের মধ্যে। তো এই হচ্ছে আমাদের কাহিনী। তো সালোক সংশ্লেষণে আমাদের অক্সিজেন লাগবেই। তো এই প্রক্রিয়া অক্সিজেন সরবরাহ করে। আর কার্বন ডাইঅক্সাইড আমরা ত্যাগ করতেছি। ধরো গাছ এক করলো কি, যে ভাই তোমাকে আমি খালি অক্সিজেনই দিব, কার্বন ডাইঅক্সাইড আমি নিব না। তো আমি তো বাঁচে যাবো, কিন্তু পরে আবার মরেও যাবো। কারণ কি? অক্সিজেন আমি পাচ্ছি, কার্বন ডাইঅক্সাইড ছাড়তেছি, কেউ তো নিয়ে আর লোক নেই কার্বন ডাইঅক্সাইড আছে। আবার গাড়ি চালায় রাস্তা দিয়ে, গাড়ির থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের হয়। তো এখন কার্বন ডাইঅক্সাইড ভরে গেছে পুরা মানে আমাদের এনভায়রনমেন্টে, আর অক্সিজেনের পরিমাণ কম হয়ে যাবে তখন তো বুঝতেছই। তো অক্সিজেন সরবরাহ করে আর কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। এটা হচ্ছে দুইটা গুরুত্ব। পয়েন্ট আকারে লিখবা, তুমি দেখবা হচ্ছে নাম্বার পেয়ে গেছো। পয়েন্ট আকারে 500 পয়েন্ট দিলে প্রচুর নাম্বার পেয়ে যাবা। তারপরে আমরা খাদ্য পাই না, গাছ খাদ্য তৈরি করে না। এখন গাছের নিজের খাদ্য তৈরি করা থেকে শুরু করে আমাদের এই প্রাণীকুল যতগুলো প্রাণী আছে, একদম ডিরেক্টলি বা ইনডিরেক্টলি খাবার পায় কোথা থেকে জানো? এই খাবারটা পায় সালোক সংশ্লেষণ থেকেই। ধরো কীভাবে তোমাকে ব্যাখ্যা দিই, আগে তো পড়ে থাকার কথা, কিন্তু বলি তাও। কিছু মানুষ আছে দেখবা যে শুধুমাত্র ভেজিটেবল খায়, ভেজিটেরিয়ান। তো এই যে ভেজিটেরিয়ান মানুষ আছে, এরা শুধুমাত্র শাকসবজি খাবে, তো এরা সরাসরিভাবেই কী পাচ্ছে? এই গাছ থেকে আমরা খাবার পাচ্ছি। আর দেখবা যে বেশিরভাগ প্রাণী, কিছু আছে তৃণভোজী প্রাণী। তো তৃণভোজী প্রাণী কী করে? আমাদের গাছপালা, ঘাস পাতা এগুলো খায়। আর এক পাশে এক ধরনের প্রাণী আছে মাংসাশী প্রাণী। তো মাংসাশী প্রাণী কী করে? মাংস খায়। অর্থাৎ যেসব মাংস খায়, তো কাদের মাংস খায়? একটা বাঘ তো মাংসাশী, বাঘ তো কোনোদিন ঘাস খায় না, ঘাস খেতে দেখছো? খায় না, কিন্তু কোনোদিন খাবেও না। তো এই বাঘ হরিণকে খায়, আর হরিণ কী খায়? ঘাস খায়। তো এই হরিণ ঘাস খেয়ে বড় হচ্ছে, হরিণ শক্তি পাচ্ছে, হরিণ মোটা তাজা হচ্ছে, আর আমাদের বাঘ খেয়ে ফেলতেছে হরিণকে। তো বাঘ কিন্তু ইনডিরেক্টলি, মানে হরিণ যে শক্তিটা নিচ্ছে ওই শক্তিটাই কিন্তু পাচ্ছে, কিন্তু সরাসরি গাছ থেকে না, ইনডিরেক্টলি গাছ থেকে পাচ্ছে। তো খাদ্য, অক্সিজেন সরবরাহ, কার্বন ডাইঅক্সাইড অপসারণ সম্পর্কে জানলাম। এবার জীবাশ্ম দেখো, এই হাজার হাজার কোটি কোটি বছর আগে আমাদের পরিবেশের মধ্যে বনাঞ্চল ছিল না, ওগুলো মাটির নিচে চলে গেছে না, এগুলো পানিতে থেকে। তো বনাঞ্চলে চলে যাওয়ার, বনাঞ্চলগুলো মাটির নিচে যাওয়ার ফলে হাজার হাজার বছরে কয়লা তৈরি হয়েছে, ফুয়েল তৈরি হয়েছে। তো এগুলো হচ্ছে আমাদের গুরুত্ব। 4টা পয়েন্ট পেয়ে গেছি আমরা। আর কি আছে? বস্ত্র শিল্প, এবার ফুটিকার্পাস আছে না, মসলিন কাপড় বানাতো এখান থেকে। মসলিন কাপড়ের জন্য ফুটিকার্পাস নামে এক প্রকারের ফাইবার ব্যবহার করা হতো। এই ফাইবার কি গাছের থেকে পাইছে না? এইগুলো হলো আমাদের এই
সালোক সংশ্লেষণের গুরুত্ব। আবার শিল্প আছে না, আমরা কাঠ বানাই, এগুলো কিন্তু সালোক সংশ্লেষণের গুরুত্ব। এখন গাছ যদি বড় না হয় সালোক সংশ্লেষণ করে, তাহলে তুমি কিভাবে বলো? গাছ তো নিজের খাবার বানায় বড় হচ্ছে, গাছ যদি খাবার না বানাতে পারে তখন সে কীভাবে বড় হবে? হতে পারবে না। ইজি একটা জিনিস। তারপরে আমাদের কি আছে, তো সালোক সংশ্লেষণের গুরুত্ব সম্পর্কে জানতে পারলাম আমরা। এবার আমরা পড়বো শ্বসন বা রেসপিরেশন। আর অল্প একটু আছে অংশ, শ্বসন বা রেসপিরেশন পড়া সহজ হবে, এইটুকু পড়ে ফেলেই শেষ আমাদের। দেখো, উদ্ভিদ নিজের খাদ্য তৈরি করলো, উদ্ভিদ গ্রহণ করলাম, আমরা খাবার গ্রহণ করলাম, খাবার গ্রহণ করার পর খাবারটাকে ভাঙতে হবে, ভেঙে শক্তি পেতে হবে, ভেঙে শক্তি পাওয়ার যে প্রক্রিয়া এটাই হচ্ছে শ্বসন। তো ধরো আমি খাওয়ার পরে এই খাবারটা কীভাবে নিজেদের মধ্যে বিক্রিয়া করে আমাদের জন্য খাবার তৈরি করবে, এই জিনিসটা নিয়ে শ্বসনে আলোচনা করা হয়। তো আমি লাফাইতেছি, আমি কথা বলতেছি, তুমি পড়তেছো, বসে বসে লিখতেছো, তো এগুলোই শ্বসনের জিনিস। তো এই শ্বসন প্রক্রিয়া কোথায়? সাইটোপ্লাজম আর মাইটোকন্ড্রিয়াতে শ্বসন হয়, ঠিক আছে? সাইটোপ্লাজম আর মাইটোকন্ড্রিয়াতে, সজীব কোষের শ্বসন হয়। তো শ্বসনের প্রকারভেদ আছে দুই প্রকারের, একটা হচ্ছে সবাত শ্বসন আর অবাত শ্বসন। তো সবাত আর অবাত শ্বসনের মধ্যে পার্থক্য কি? দেখো, সবাত শ্বসনে কি হয়? অক্সিজেন লাগে। আর অবাত শ্বসনে কি? অক্সিজেন লাগে না। সবাত শ্বসনের ইংরেজি হলো অ্যারোবিক রেসপিরেশন, আর অবাত শ্বসনের ইংরেজি হচ্ছে অ্যানঅ্যারোবিক রেসপিরেশন, ঠিক আছে? তো সবাত শ্বসনে কি হয়, অবাত শ্বসনে কি হয়? দেখো, শ্বসন বিক্রিয়া কি হচ্ছে, এই গ্লুকোজটা পাচ্ছি আমরা, গ্লুকোজটা বিভিন্নভাবে বিক্রিয়া করবে, বিক্রিয়া করার প্রতি কী তৈরি করবে? তৈরি করবে হচ্ছে আমাদের পাইরুভিক অ্যাসিড তৈরি করবে, দুই অণু না কি তৈরি করবে? হ্যাঁ, দুই অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করবে অবাত শ্বসনে। অবাত শ্বসনের কথা বলছি। সবাত শ্বসনের কথা যদি বলি তোমাদেরকে, সবাত শ্বসনের যে বিক্রিয়াগুলো প্রচুর সহজ বিক্রিয়া, একবার বুঝা দিলে বুঝে যাবে। দেখো, আমাদের বইয়ের মধ্যে ছবি আছে একটা, দেখতেছো? এই বইয়ের মধ্যে বলা আছে সবাত শ্বসন সম্পর্কে। তো ওই সবাত শ্বসনে কি হয়, গ্লুকোজ আছে না, গ্লুকোজটা ভেঙে যায়, বুঝছো? তোমাকে ছবি দেখে, আমার খাতায় লেখা ছবি, এখান থেকে দেখলে বুঝবে। হ্যাঁ, তো এই সবাত শ্বসনে কি হয়, এই গ্লুকোজটা ভেঙে যায়, বুঝছো? গ্লুকোজটা ভেঙে যায় কি তৈরি করে? গ্লুকোজটা যখন ভেঙে যায় 4 অণু এটিপি তৈরি করে, 2 অণু NADH2 তৈরি করে, আর 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করে, ঠিক আছে? পাইরুভিক অ্যাসিড কি? C3H4O3, 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করে। তো এই যে বিক্রিয়া, এটাকে কি বলবো আমরা? গ্লাইকোলাইসিস বলবো। আর এই বিক্রিয়ার মধ্যে 2 অণু এটিপি খরচ হয়ে যায়, মানে এই যে আমি যে ভাঙাভাঙি করতেছি, ঠিক আছে? গ্লুকোজটাকে ভেঙে আমি তৈরি করলাম 2 অণু পাইরুভিক অ্যাসিড, 4 অণু এটিপি, 2 অণু NADH2, এর জন্য আমার প্রয়োজন হয়েছে 2 অণু এটিপি খরচ হয়ে গেছে, মানে 4 অণু থেকে নিট পরিমাণে থাকবে কি 2 অণু এটিপি পাবো আমরা। তো এই বিক্রিয়ার নাম দেবো গ্লাইকোলাইসিস। তো এই গ্লাইকোলাইসিসের পরে কি তৈরি হবে? অ্যাসিটাইল কোএ সৃষ্টি হবে। তো অ্যাসিটাইল কোএ সৃষ্টিতে কি হবে জানো? অ্যাসিটাইল কোএ, এই যে একটা পাইরুভিক অ্যাসিড পাইছো, এই পাইরুভিক অ্যাসিডটা ভেঙে যে কার্বন ডাই অক্সাইড, তারপরে অ্যাসিটাইল কোএ এনজাইম তৈরি হবে, আর NADH2 তৈরি হবে। তো 2 অণু পাইরুভিক অ্যাসিড ভেঙে যে কি হবে? 2 অণু কার্বন ডাই অক্সাইড, 2 অণু অ্যাসিটাইল কোএ এনজাইম, 2 অণু NADH2 তৈরি হবে। তো এটা হলো আমাদের অ্যাসিটাইল কোএ। তো এই অ্যাসিটাইল কোএর পরে কি হবে জানো? অ্যাসিটাইল কোএর পর আমরা যে এই জিনিসটা পেলাম না, অ্যাসিটাইল কোএর পর এই যে অ্যাসিটাইল কোএটা ক্র্যাবস চক্র দিয়ে যাবে। তো এই ক্র্যাবস চক্রের মধ্যে কি হবে? 3 অণু NADH2 তৈরি হবে, আর কি তৈরি হবে আমাদের? তৈরি হবে হলো FADH2 এক অণু, 1 অণুর GTP তৈরি হবে। তো এই দুইটা অ্যাসিটাইল কোএ এনজাইম থেকে 6 অণু NADH2, 2 অণু FADH2, 2 অণু GTP তৈরি হবে, আর 2 করে 4 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। এটাই হচ্ছে আমাদের সবাত শ্বসনের বিক্রিয়া, বুঝছো? সবাত শ্বসনের বিক্রিয়া সম্পর্কে বুঝতে পারছো? কি হবে? প্রথমে গ্লাইকোলাইসিস হবে, গ্লাইকোলাইসিসে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হবে, 2 অণু এটিপি খরচ হয়ে যাবে, আর 4 অণু এটিপি তৈরি হবে, ঠিক আছে? 2 অণু খরচের কথা পরে যাও। 2 অণু পাইরুভিক অ্যাসিড, 4 অণু এটিপি, আর কি তৈরি হচ্ছে? 2 অণু NADH2 তৈরি হচ্ছে। তো এর মধ্যে 2 অণু এটিপি খরচ হয়ে যাচ্ছে। তো নিট পরিমাণ কি হবে? 2 অণু এটিপি, 2 অণু NADH2, 2 অণু পাইরুভিক অ্যাসিড। তারপরে আমাদের হবে হলো অ্যাসিটাইল কোএ এনজাইম সৃষ্টি। তো অ্যাসিটাইল কোএতে কি হবে? 1 অণু পাইরুভিক অ্যাসিড থেকে কার্বন ডাই অক্সাইড অ্যাসিটাইল কোএ এনজাইম সৃষ্টি হবে, আর 1 অণু NADH2 তৈরি হবে। তো 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে কি তৈরি হবে? তৈরি হবে হলো
2 অণু কার্বন ডাইঅক্সাইড, 2 অণু অ্যাসিটাইল কোএনজাইম, আর হবে 2 অণু NADH2। তারপরে ক্রেবস চক্রতে যাবো। এই অ্যাসিটাইল কোয়েটা ভেঙে যে কি তৈরি হবে জানো? তৈরি হবে হলো 1 অণু অ্যাসিটাইল কোয়ে ভেঙে যে তৈরি হবে 3 অণু NADH2, 1 অণু FADH2, 1 অণু GTP, অর্থাৎ 2 অণু থেকে মোট তৈরি হবে 6 অণু NADH2, 2 অণু FADH2, 2 অণু GTP, আর মোট হবে 4 অণু কার্বন ডাইঅক্সাইড। এইটাই বলা আছে এখানে। তো যখন তোমার কাছে ব্যাখ্যা যাবে, তো এই জিনিসটা লিখে এই বিক্রিয়াটা তুলে দিবা, তুলে দিলে তুমি নাম্বারটা পেয়ে যাবা। আর যখন তোমার কাছে প্রশ্ন আসবে যে কয়টা ধাপ মাইটোকন্ড্রিয়া হয়, শ্বসনের কয়টা ধাপ মাইটোকন্ড্রিয়া হয়, তুমি চোখ বন্ধ করে লিখে দেবা 3টা ধাপ মাইটোকন্ড্রিয়া হয়, 1টা ধাপ সাইটোপ্লাজমে হয়। দেখো আগে আমরা ভাবতাম যে গ্লাইকোলাইসিস আর আমাদের অ্যাসিটাইল কোয়ে হয় সাইটোপ্লাজমে হয়, আর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আর ক্রেবস চক্র হয় হলো আমাদের মাইটোকন্ড্রিয়া। এবার দেখা গেছে যে গ্লাইকোলাইসিস শুধু সাইটোপ্লাজমে হয়, বাকিগুলো মাইটোকন্ড্রিয়া হয়। তো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কি, এই ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায়, বুঝছো? ঘুরে বেড়ায় কী করে? শক্তি উৎপাদন করে, শক্তিটা এটিপির সাথে যুক্ত হয়ে যায় অথবা ঘুরে ঘুরে শক্তি নিয়ে আসে, দ্যাটস ইট। তো এই বিক্রিয়া মোট 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 38 অণু এটিপি বা 700 কত যেন ধরো 700 সামথিং, ঠিক আছে, মনে পড়তেছে না আমার, 700 সামথিং কিলো জুল শক্তি বা কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন করে, 746 মেবি। তো তারপরে আমরা পড়বো হলো অবাধ শ্বসন। তো এখন আমরা জানবো অবাধ শ্বসন সম্পর্কে। অবাধ শ্বসনে কী হয়? অক্সিজেন ছাড়া বিক্রিয়া হয়। তো অবাধ শ্বসনে কী করে যে 2 ধাপে হয় অক্সিজেন ছাড়া। তো অবাধ শ্বসনে মোট কী তৈরি হয়? গ্লুকোজটা ভেঙে গিয়ে ইথাইল অ্যালকোহল তৈরি করে আর কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, আর কি তৈরি করে? 56 কিলো ক্যালোরি বা কিলো জুল শক্তি তৈরি করে, ঠিক আছে। তো এই প্রথম ধাপে কী হয়? গ্লুকোজের অসম্পূর্ণ জারণ হয় আর পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ বিজারণ হয়। এই 2টা ধাপ হলো এদের 2টা ধাপ। তো প্রথম ধাপে কী করে? গ্লুকোজের অসম্পূর্ণ জারণে কী হয়? দেখো এটা হচ্ছে গ্লাইকোলাইসিসের একটা গ্লাইকোলাইসিসে কিন্তু নাম পাল্টানো। তো এখানে কী হচ্ছে? এই C6H12O6টা ভেঙে গিয়ে কী তৈরি করতেছে? 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু NH2 আর 4 অণু এটিপি, যার মধ্যে 2 অণু এটিপি খরচ হয়ে যাবে। তারপরে কী হয়? পাইরুভিক অ্যাসিড অসম্পূর্ণ জারণ মানে C3H4O3 ভেঙে গিয়ে কী তৈরি করতেছে? দেখো C2H5OH, দেখতেছো? C2H5OH আর 2 অণু কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে আমাদের পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ বিজারণ। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ। তো এখানে কিন্তু কোনো শক্তি উৎপন্ন হয়নি কিন্তু। তো শক্তিটা কোথা থেকে পাইছে? মোট শক্তিটা পাইছে এই জায়গার থেকে, যে শক্তিটা হচ্ছে 2 অণু NADH2, 2 অণু ATP। তো এখান থেকে 56 কিলো জুল শক্তি পাচ্ছ তুমি, কিলো ক্যালোরি শক্তি পাচ্ছ তুমি, ঠিক আছে। তো অনেক সময় কি হয়? এই জিনিসটা না ভেঙে, অর্থাৎ এই ইথাইল অ্যালকোহলটা তৈরি না হয়ে কী তৈরি করে? তা তৈরি করে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। তো এই সম্পর্কে বলা আছে। আচ্ছা, ল্যাকটিক অ্যাসিডের যে চিহ্ন সেটা হচ্ছে এটা C3H6O3, এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে। তো শ্বসনের প্রভাবক সম্পর্কে পড়বো, বাহ্যিক অভ্যন্তরীণ প্রভাবক পড়া শেষ করে আমাদের পড়া ছিল। তো শ্বসনের বাহ্যিক প্রভাবক হচ্ছে তাপমাত্রা 20 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস হলে শ্বসন অনেক ভালো হয়। শ্বসনের আরেকটা প্রভাবক হচ্ছে অক্সিজেন একদম অত্যাবশ্যক। অক্সিজেন ছাড়া ওই অক্সিডেটিভ ফসফোরাইলেশন তৈরি হচ্ছে না, আমাদের সবার শ্বসন হচ্ছে না। তো পানি লাগবে, পরিমিত পরিমাণে পানি লাগবে। তারপরে আমাদের আলো লাগবে, আলোর বেশি একটা প্রয়োজন নেই, বাট আলো থাকলে হয়, ঠিক আছে। আলো উপস্থিতিতে পত্ররন্ধ্র খোলা থাকে, তো অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতে পারে, তো অক্সিজেনের পরিমাণ বেড়েছে। তারপরে আমরা পাচ্ছি কার্বন ডাইঅক্সাইড। তো কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে অক্সিজেন শ্বসন হার কমে যাবে। তো অভ্যন্তরীণ প্রভাব হচ্ছে খাদ্যদ্রব্য, গ্লুকোজ প্রয়োজন পড়বে, এনজাইম প্রয়োজন পড়বে, গ্লুকোজের পরিবর্তন পড়বে। কোষের বয়স হবে হলো অল্প বয়স্ক, বিশেষ করে ভাজক কোষে প্রোটোপ্লাজম বেশি থাকে বলে সেখানে শ্বসনের হার বেশি। অজৈব লবণের প্রয়োজন হবে, কোষের মধ্যস্থ পানি লাগবে, তাহলে কোষের স্মৃতি রক্ষা থাকবে, ঠিক আছে। তারপর শ্বসনের গুরুত্ব কি? শ্বসনের গুরুত্ব হচ্ছে এই যে আমরা যে কাজ করি, হ্যাঁ, নিজেদের দৈনন্দিন জীবনের কাজ, তো সব কাজেই শ্বসন লাগে না, বলো। ধরো
আমি লাফালাফি করতেছি, কথা বলছি, কত এই উদাহরণটা দিচ্ছি বলো। তো এর জন্য আমাদের শক্তি উৎপাদন করা লাগবে, তো শ্বসন পাবো। কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা লাগবে, এই ব্যবহার করতে গেলে শ্বসন লাগবে। তো কোষ বিভাজন হবে, দৈহিক বৃদ্ধি পাবে। শ্বসন না হলে আমরা শক্তি পাবো কোথায়? শক্তি না পেলে কোষ বিভাজন হবে কীভাবে? দৈহিক বৃদ্ধি পাবে কীভাবে? তাপমাত্রা রক্ষা হয় শ্বসনের মাধ্যমে, দেহের বেকারি জাত দ্রব্য তৈরি হয় কীভাবে? ইস্ট আছে না, ইস্টের মধ্যে অবাধ শ্বসন হয়, বুঝছো? অবাধ শ্বসন হওয়ার ফলে এই যে কার্বন ডাই অক্সাইডটা ত্যাগ হবে, তো দেখবা কি পাওয়ারটি ফুলেছে। তো দ্যাটস ইট, আজকের মতো এই পর্যন্ত। আজকে আমরা অনেক কিছু পড়ে ফেলছি, পুরো একটা চ্যাপ্টার শেষ করে ফেলছি। তো আশা করি এই অধ্যায়টা অনেক বেশি উপকারে এসেছে। তো এই অধ্যায়টা যেটা পড়াইছি এটা পড়া শেষে একবার নিজে নিজে রিভিশন দিবেন, দেখবেন যে পুরা অধ্যায়টা একদম মানে পুরা মুখস্থ ঠোঁটের আঁকায় চলে আসছে। খালি বিক্রিয়াগুলো লিখে লিখে খালি ব্যাখ্যা দিবা, দেখবা নাম্বার ফুল পেয়ে গেছো। তো আজকের মতো এই পর্যন্ত, দেখাবো অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।